স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজান আমার এখানে শেষ, তোমাদের ওখানে হোপফুলি শেষ হয়ে গেছে। তো বাকি সবাই একটু তোমাদের ক্যামেরাটা অন করে ফেলো। হ্যাঁ, তাহলে আমরা এখন ক্লাসটা আস্তে আস্তে শুরু করব। যে তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি লিংক দিয়ে রেখেছিলাম আজকের কোন ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাশন করব, যে ডিফর্মেশন। ঠিক আছে, যে কোন একটা ম্যাটেরিয়ালের উপর ফোর্স এক্সার্ট করলে সে কি করে, ডিফর্ম হয়। ডিফর্ম মানে কি, তার শেপের মধ্যে একটা চেঞ্জ আসে। ঠিক আছে, তো আমরা ওই শেপ চেঞ্জিং এর ওইসব ইফেক্ট গুলা নিয়ে কথা বলবো। যে টাইপ অফ ডিফর্মেশন অনেকগুলো আমাদের ওখানে লিস্ট করা ছিল। তোমরা যারা যারা ভিডিও দেখছো কেউ কি বলতে পারবা টাইপ অফ ডিফর্মেশন গুলি কি কি ছিল? সামিয়া? প্লাস্টিক ডিফর্মেশন আর ফ্র্যাকচার ডিফর্মেশন, ইলাস্টিক ডিফর্মেশন। ওকে, তোমার কথা একটু আমি কম শুনতে পাইছি, বাট সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে, ভাইয়া, হ্যাঁ বলো। আমার বাসায় না আজকে গেস্ট আছে, আজকে ক্যামেরা অন না করলে হয় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো আমরা যেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, যে ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড টু নো, যে ডিফর্মেশন মানে কি। যে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো চ্যাপ্টার 2 এ টাইপস অফ ডিফর্মেশন নিয়ে। ঠিক আছে, যে কেমন কেমন টাইপের শেপ চেঞ্জিং ইফেক্ট গুলি হয়। ওকে, সো টাইপস অফ ডিফর্মেশনস। সো নাম্বার 1 যদি আমরা দেখি, এটা কি ছিল, ইলাস্টিক ডিফর্মেশন। ওকে, সো ইলাস্টিক ডিফর্মেশন ব্যাপারটা কি ছিল, এটা যদি আমরা ডিটেইলে এখন ডিসকাস করি কেমন হয় জিনিস আমরা দেখি। সো ইলাস্টিক ডিফর্মেশন, ইলাস্টিক ডিফর্মেশনটা কেউ কি এক্সপ্লেইন করতে পারবা? যারা যারা ভিডিওটা দেখছো কেউ কে বলতে পারবা যে হোয়াট ইজ ইলাস্টিক ডিফর্মেশন? চেঞ্জ করলে যে চেঞ্জটা আসে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটাই হলো এমন, যে ইলাস্টিক ডিফর্মেশনটা কি, যে আমরা ইলাস্টিক ব্যান্ড চিনি না নরমালি, যে রাবার ব্যান্ড, ইলাস্টিক ব্যান্ড মেয়েরা যে মাথায় চুলের জন্য ইউজ করে। আমিও এর পর চুল করার পর আমিও কয়েকদিন ছুটি করছি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইলাস্টিক ডিফর্মেশনের মেইন ব্যাপারটাই হলো এমন, যে আমরা যদি ফোর্স এক্সার্ট করি, যে ওই অবজেক্টের উপরে কি করলাম, ফোর্স এক্সার্ট করলে তার কি হবে, শেপের মধ্যে একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, যে আমি একটা অবজেক্টের উপর ফোর্স এক্সার্ট করলাম, সে কি করলো, তার শেপটা চেঞ্জ করলো। আমি যদি ফোর্সটা আবার ছেড়ে দেই, সে আবার কি করবে, আগের পজিশনে চলে আসবে। সবাই ব্যাপারটা একটু ভালো মতো ফলো করো। দাঁড়াও আমি দেখি এখানে থেকে কোনো এক্সাম্পল দেখানো যায় নাকি, কি ইউজ করা যায়। ওকে, লেট মি সি অ্যাবাউট দিস। ওকে, সো মনে করো এই যে ইরেজারটা, ঠিক আছে, এই যে আমাদের ইরেজারটা আছে। তো এখন ইরেজারের মধ্যে এখানের মধ্যে খেয়াল করো যে কাজটা কি হয়, যে আমি যদি ইরেজারের উপর, আর একটু লম্বা ইরেজার হলে ভালো হতো। তো এখন আমি যদি ইরেজারের উপর কি করি, আমি যদি ইরেজারের উপর এরকম ফোর্স এক্সার্ট করি, তো ইরেজারটা দেখো এখানে কি হচ্ছে। যে আমি যদি ক্যামেরা কাছে নিয়ে আসি, যে ইরেজারটার উপরে যদি একটা ফোর্স এক্সার্ট করি, এটা কি হলো, একটু বাঁকায় গেল না? ঠিক আছে, যে ইরেজারটার উপরে ফোর্স এক্সার্ট করাতে এটা বাঁকায় গেছে। এখন আমি যদি ফোর্সটা আবার ছেড়ে দেই, তো এখন দেখো ইরেজারটা ব্যাক টু নরমাল, যে আগে যেরকম শেপে ছিল ওই শেপে আবার চলে আসছে, তাই না? সো তাহলে এমন টাইপের ডিফরমেশন, এগুলাকে আমরা কি বলবো, ইলাস্টিক ডিফরমেশন। মানে কি, যে আমি ফোর্স এক্সার্ট করব, সে তার শেপটা চেঞ্জ করবে। আমি যদি ফোর্সটা ছেড়ে দেই, সে আবার কি করবে, তার আগের শেপের মধ্যে বা আগের পজিশনে ফেরত চলে আসবে। সো ইফ আই রাইট দ্যাট ডাউন, যে ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি, তো এখানের মধ্যে কি হবে, When force is applied, the material deforms. very good, when force is applied the material deforms, But when the force is removed, the material goes back to its original shape. very good. So তাহলে when force is applied the material deforms, but when the force is removed The material goes to its original shape. the material returns to its original position.
the material returns to its original position or original shape, যেটাই বলো একই কথা, ঠিক আছে? সো তাহলে এমন টাইপের শেপ চেঞ্জিং ইফেক্টটাকে বা এমন টাইপের ডিফরমেশনকে আমরা বলবো কি? ইলাস্টিক ডিফরমেশন। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। স্যার ওকে, সো তাহলে এইটা একটু সবাই কপি করে ফেলো, আমরা সেকেন্ড টাইপের ডিফরমেশনের নামটা লিখে ফেলি। Plastic deformation. প্লাস্টিক ডিফরমেশন। একটা ব্যাপার খুব ভালো লাগতেছে যে তোমাদের মধ্যে অ্যাটলিস্ট তোমরা কয়েকজন ক্লাস লেকচার ওগুলা ফলো করছো। সো এখন আমরা প্লাস্টিক ডিফরমেশনটা নিয়ে ডিসকাস করব। সো প্লাস্টিক ডিফরমেশন জিনিসটা কি? দেখো যে আমি ইলাস্টিক ডিফরমেশনের সময় কি করছিলাম, দেখো ফোর্স এক্সার্ট করছে, সে ডিফর্ম হইছে, তাই না? যে ফোর্স এক্সার্ট করছে শেপে কিন্তু চেঞ্জ আসছে ঠিকই, ইট ডাজন্ট মিন যে ফোর্স এক্সার্ট করলে শেপ যা ছিল তাই থাকবে। ফোর্স এক্সার্ট করছে, শেপে চেঞ্জ আসছে, কিন্তু ছেড়ে দেওয়ার পর সে কি করছিল? আগের পজিশনে ফেরত চলে আসছিল, ঠিক আছে? কিন্তু প্লাস্টিক ডিফরমেশনের সময় কি হবে? ফোর্স এক্সার্ট করব, আবারও শেপ চেঞ্জ করবে। এটা হওয়ারই কথা যে ফোর্স এক্সার্ট করলে যে আমরা দেখছি কি যে ফোর্স কি কি করতে পারে? স্পিড, শেপ এন্ড ডিরেকশনের মধ্যে চেঞ্জ আনতে পারে, তাই না? সো তাহলে এখানের জন্য আমরা দেখতেছি কি যে আমরা শেপ চেঞ্জ করার মতো যদি ফোর্স এক্সার্ট করি তো তাহলে শেপ তো চেঞ্জ হবে, ঠিক আছে? ভালো কথা, শেপ চেঞ্জ হচ্ছে। কিন্তু ইলাস্টিক ডিফরমেশনের সময় কি হয়েছিল? ফোর্সটা যখন রিলিজ করে দিয়েছি সে আবার আগের পজিশনে চলে আসছে, কিন্তু প্লাস্টিক ডিফরমেশন এটা হবে না। প্লাস্টিক ডিফরমেশনে কি হবে? আমরা ফোর্স এক্সার্ট করব, শেপ চেঞ্জ করলো, কিন্তু ফোর্সটা ছেড়ে দিলেও সে পুরোপুরি কি করতে পারবে না? আগের পজিশনে ফেরত আসতে পারবে না। সে কি হবে? পার্মানেন্টলি ডিফর্ম হয়ে থাকবে, মানে পার্মানেন্টলি তার শেপের মধ্যে একটা চেঞ্জ আসবে, ঠিক আছে? তো এমন টাইপের ডিফরমেশনকে আমরা কি বলি? এমন টাইপের ডিফরমেশনকে আমরা বলি প্লাস্টিক ডিফরমেশন, ঠিক আছে? যে ব্যাপারটা কেমন, এখানের মধ্যে মনে করো এই যে একটা প্লাস্টিকের এরকম কেস, ঠিক আছে, যে আইসক্রিম বক্সের একটা কভার। তো এখন এই প্লাস্টিক কেস, এটা নষ্ট করে ফেললে আম্মু পরে মারবে, আচ্ছা সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে আমরা দেখি, ঠিক আছে, যে মনে করো আমি এরকম ফোর্স এক্সার্ট করলাম, এই যে তার শেপের মধ্যে কি আসলো? একটা চেঞ্জ আসলো না? যে এটা এরকম ফ্ল্যাট ছিল, দেন এটাকে আমি কি করছি? এরকম হরাইজন্টালি এমন একটা ফোর্স দিয়ে যে এরকম কম্প্রেস করলাম, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো, ধরো আমি পার্মানেন্টলি তার ডিফরমেশনটা করাই নেই, ওকে। তো এখন দেখো, এখন কিন্তু আমি তার উপরে ফোর্স ছেড়ে দিয়েছি, দেখো তো সে একটু হলেও কি আছে? বাঁকা হয়ে গেছে না? সে কি হয়ে গেছে? আগের পজিশনে যে পুরোপুরি হরাইজন্টাল জায়গায় সে ফেরত আসতে পারতেছে না, সে কি হয়েছে? পার্মানেন্টলি একটু বাঁকায় গেছে, ঠিক আছে? সো এই যে সে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে গেছে, এমন টাইপের ডিফরমেশনটাকে আমরা কি বলবো? প্লাস্টিক ডিফরমেশন। যে ফোর্স এক্সার্ট করছে, ডিফর্ম হইছে, ফোর্স ছেড়ে দিয়েছে, সে কি করতে পারতেছে না? আপনা আপনি পুরাপুরি আগের পজিশনে ফেরত আসতে পারতেছে না, তার একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে শেপের মধ্যে। সো এমন টাইপের ডিফরমেশনকে আমরা কি বলবো? প্লাস্টিক ডিফরমেশন, ঠিক আছে? সো এখন এই ব্যাপারটা আমরা এখানের মধ্যে লিখে ফেলি, লেটস সি। সো একদম সেম কথা, যে when force is applied, the material deforms, but when the force is removed, the material what the does not return, the material, sorry, does not return to its original position. So what does that mean? তার একটা পার্মানেন্ট ডিফরমেশন থাকে। The material undergoes permanent deformation. Yes, which means the material undergoes permanent deformation. Which means the material
undergoes permanent deformation। ঠিক আছে, না এইটা শুধু প্লাস্টিকের জন্যই যে আরিয়ান, এটা যে শুধু প্লাস্টিকের জন্য এমন কোনো কথা নাই, এটা অনেক টাইপের ম্যাটেরিয়াল, ঠিক আছে। এগুলো আমাদের টাইপ অফ ম্যাটেরিয়াল ওরকম আলাদা করে, যে ইলাস্টিক ম্যাটেরিয়াল কারা, যারা ইলাস্টিক ডিফরমেশন শো করে, প্লাস্টিক ম্যাটেরিয়াল কারা, যারা প্লাস্টিক ডিফরমেশন শো করে, এমন টাইপের ব্যাপার, বুঝছো। এগুলো আমরা যখন আর একটু বড় হব তখন আবার এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আর ইলাস্টিক ডিফরমেশন আছে, ইলাস্টিক ডিফরমেশনের ব্যাপারটা দেখো, যেটা বলছি যে আমরা কি করব, ফোর্স অ্যাপ্লাই করব, সে ডিফর্ম হবে ঠিকই, যে আমরা এই যে রাবারটা দিয়ে, এই যে ইরেজারটা দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, যে কি এই যে ফোর্স এক্সার্ট করলাম, দেখো ফোর্স এক্সার্ট করলাম, রাবারটা বাঁকায় গেল, ফোর্সটা ছেড়ে দিলে রাবার আবার কি করলো, আগের পজিশনে চলে আসলো না, আগের শেপে। সো এটাকে কি বলা হয়, ইলাস্টিক ডিফরমেশন বলা হয়, বুঝতে পারছো। সো তাহলে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করলে একটা ম্যাটেরিয়াল ডিফর্ম করে, মানে শেপে চেঞ্জ আসে, কিন্তু ফোর্স ছেড়ে দিলে সে যদি আবার আগের পজিশনে চলে যায়, তো এমন টাইপের ডিফরমেশনকে আমরা বলি ইলাস্টিক ডিফরমেশন। আর যদি ফোর্স ছেড়ে দেওয়ার পরও সে পুরোপুরি আগের পজিশনে আসতে না পারে, তো তখন এমন টাইপের ডিফরমেশনটাকে আমরা বলি প্লাস্টিক ডিফরমেশন। এন্ড লাস্টলি আরেকটা টাইপ অফ ডিফরমেশন আছে আমাদের, যেটাকে আমরা বলি ফ্র্যাকচার ডিফরমেশন, ওকে, অর সিম্পলি ফ্র্যাকচার বলা হয়। তো ফ্র্যাকচার ডিফরমেশনের কাজটা কি, ওই ব্যাপারটা নিয়ে যদি আমরা বলি এখানের জন্য, দেখো তো ফ্র্যাকচার মানে কি, ফ্র্যাকচার মানে হলো ভেঙে যাওয়া, ওকে। ফ্র্যাকচার হলো বেসিক্যালি ব্রেকিং অফ এন অবজেক্ট। সো তাহলে ফ্র্যাকচার ডিফরমেশনের কাজটা কি, যে আমরা যদি এত বেশি ফোর্স এক্সার্ট করে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা কি আছে, লিমিট আছে, তাই না, যে প্রত্যেকটা জিনিসেরই একটা ফোর্স উইথস্ট্যান্ড করার মতো, যে এতটুকু ফোর্স সে ম্যাক্সিমাম কি করতে পারবে, সহ্য করতে পারবে, এর থেকে বেশি ফোর্স দিলে সে কি করবে, ভেঙে যাবে, ওকে। সো তাহলে আমরা যদি এমন টাইপের কি করি, মোর দেন দা ফোর্স, যেটা ওই অবজেক্টটা কি করতে পারবে, অবজেক্টটা যতটুকু সহ্য করতে পারে, এর থেকে যদি আমরা কি করি, বেশি ফোর্স এক্সার্ট করি, সো তখন ওই ফোর্সটা কি করবে, অবজেক্টটাকে ভেঙে ফেলবে। তো তখন ওই যে অবজেক্টটা ভেঙে যায়, তো অমন টাইপের ডিফরমেশনটাকে আমরা কি বলি, ফ্র্যাকচার ডিফরমেশন বলি, ওকে। সো তাহলে এখানের জন্য আমরা যদি লিখি যে কি বলবো, যে when the force applied is so large, আরেকবার রিপিট করতে হবে, মানে এই যে ফ্র্যাকচার ডিফরমেশনটা একবার রিপিট করতে। লিখতেছি, when the force applied is so large that the material breaks. that the material breaks, ঠিক আছে, this type of deformation is called fracture। সো তাহলে এইখানের জন্য আমরা যে কাজটা করব, এই আনফরচুনেট এই ইরেজারটাকে আমরা ভাঙবো আর কি আজকে, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, দেখো ইরেজারের উপর আমরা এরকম একটা ফোর্স এক্সার্ট করলাম, দেখতে পাইতেছো ইরেজারটা যে বাঁকায় গেছে। তো এখন আমরা যদি আবার ফোর্সটা ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম, সে কি করলো, আগের পজিশনে ফেরত চলে আসলো। এটা কেমন টাইপের ডিফরমেশন, ইলাস্টিক। দেন আমরা এই যে প্লাস্টিকের এই যে কভারটা ছিল, এটার উপরে এরকম ফোর্স এক্সার্ট করে কি, যে ফোর্স এক্সার্ট করলাম, সে ডিফর্ম হইলো, ফোর্স ছেড়ে দিয়েছে, সে কি করতে পারতেছে না, পুরাপুরি আগের পজিশনে আসতে পারতেছে না, সে পার্মানেন্টলি কি হয়ে গেছে, একটু বাঁকায় গেছে, বা পার্মানেন্টলি তার শেপের মধ্যে একটা কি হয়েছে, চেঞ্জ চলে আসছে। সো তাহলে এমন টাইপের ডিফরমেশনকে আমরা বলবো প্লাস্টিক ডিফরমেশন, যে ফোর্স অ্যাপ্লাই করব, ডিফর্ম হবে, কিন্তু ফোর্স ছেড়ে দিলে সে পুরোপুরি আগের পজিশনে আসতে পারবে না, তার মধ্যে কি থাকবে, পার্মানেন্ট একটা ডিফরমেশন থাকবে।
এন্ড নাও ফ্র্যাকচার ডিফরমেশন, যে ইলাস্টিকের সময় দেখো এই যে অল্প একটু ফোর্স এক্সার্ট করছিলাম, সে বাঁকাইছিল, দেন এখন আবার ছেড়ে দিছে, সে আগের পজিশনে চলে আসছে। কিন্তু আমরা যদি অল্প ফোর্স এক্সার্ট না করে যদি অনেক বেশি ফোর্স এক্সার্ট করি, যে মনে করো এই ইরেজারের উপরে এত বেশি ফোর্স এক্সার্ট করলাম যে কি এই যে ইরেজারটা এখন ভেঙে গেছে, ঠিক আছে, ইরেজারটাকে এখন আমি দুই ভাগ করে ফেলছি। সো হাউ ডিড দিস হ্যাপেন, যে ইরেজারটার উপরে এত বেশি ফোর্স এক্সার্ট করা হয়েছে, হ্যাঁ, যে সে এই ফোর্সটাকে কি করতে পারে না, উইথস্ট্যান্ড করতে পারে না, সেই ফোর্সটাকে সহ্য করতে পারে নাই। এই যে রাবার যেটা আছে, যে ইলাস্টিক যে ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো, যে ইরেজারটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ওই ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে, বন্ডিং আছে না, তার বন্ডিং সবগুলি কি করে ফেলছে, আমি ব্রেক করে ফেলছি। তো বন্ড সবগুলি ব্রেক করে ফেললে সে আর কি করতে পারবে না, নিজের জায়গা মতো থাকতে পারবে না, তখন ভেঙে যাবে। যে আমাদের হাড্ডি ওরকম ভেঙে যায় না, যে অনেকজনের দেখো না ফুটবলারদের ওরকম কি হয়ে যায়, ফ্র্যাকচার হয়, ঠিক আছে। কমন টাইপের ফ্র্যাকচার গুলি কেন, যে আমাদের বোন, ঠিক আছে, আমাদের যে হাড্ডি আছে এটার কি আছে, একটা ম্যাক্সিমাম একটা ফোর্স উইথস্ট্যান্ড করার একটা ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। যদি আমরা ওই ক্যাপাবিলিটির থেকে বেশি ফোর্স এক্সার্ট করি, সো হোয়াট উইল হ্যাপেন, তখন এত বেশি ফোর্স এক্সার্ট করা হয়েছে হাড্ডির উপরে যে সে এটা নিতে পারবে না, তখন কি করবে, ভেঙে যাবে। বুঝতে পারছো? তো এমন টাইপের ব্যাপারগুলা, তো এই সব টাইপের ডিফরমেশনকে যে এত বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয় যে তারা ভেঙে যায়, তো এমন টাইপের ডিফরমেশনকে আমরা কি বলবো, এমন টাইপের ডিফরমেশনটাকে আমরা বলবো ফ্র্যাকচার ডিফরমেশন। ওকে, সো তাহলে এই যে আমাদের তিনটা টাইপ অফ ডিফরমেশন কি কি, ইলাস্টিক, প্লাস্টিক এন্ড ফ্র্যাকচার ডিফরমেশন। সো তোমাদেরকে আগে থেকে এরকম ভিডিও দেওয়া ছিল, তো এখন এর জন্য তোমরা কি করতে পারলা, অনেক তাড়াতাড়ি এই লেকচারটাতে আমাদের যে যে আজকের ক্লাসে যা যা কভার করার কথা ছিল ওই ব্যাপারগুলি কিন্তু আমাদের এখানের মধ্যে অলমোস্ট শেষ, ঠিক আছে। আমরা মেইনলি এখন যে কাজটা করব, যে নেক্সট ক্লাসে আমরা হুকস ল রিলেটেড কথাবার্তা বলবো। হ্যাঁ, হুকস ল ব্যাপারটা নামটা তোমাদের স্ট্যান্ডার্ড 7 এ থাকতেও শোনার কথা, যদি মনেও না থাকে তাহলে সমস্যা নেই, আমরা একদম ফার্স্ট থেকে আবার ওরকম শুরু করব, ঠিক আছে। যে হুকস ল এর ব্যাপারটা কেমন কি, এন্ড হুকস ল রিলেটেড আমাদের একটা এক্সপেরিমেন্ট আসে, তো ওই ব্যাপারগুলা কিভাবে কি কাজ করে ওই রিলেটেড হ্যাঁ, তোমাদের কাছে আমার ভিডিও দিয়ে দিব। স্ক্রিনশট তুলতে হবে, একটু উপরে যেতে পারবেন? আমি একটু লেটে আসছিলাম, আমার কিবোর্ডে সমস্যা হয়েছিল, কিবোর্ডই মরে গেছিল আমার উপরে। ওইটা তোমাদের ক্লাসের লাস্টে যে এনজেড ভাই ভিডিও দিয়ে দিবে, ওই ভিডিও দেখে পরে বুঝে নেওয়া লাগবে। ক্লাসে লেট করে আসলে তো আগের পরে ওরকম কভার করলে আমাদের ক্লাস টাইমটা তো বারবার এরকম রিকারিং থাকবে না, যে অলরেডি তোমাদের 20 মিনিটস এর বেশি ক্লাস হয়ে গেছে, এখন তুমি ক্লাস জয়েন করে যদি বলো যে এখন রিপিট করা লাগবে, তো তাহলে পরে তো প্রবলেম। তো তোমাদেরকে ক্লাসের শেষে যে ভিডিও দিয়ে দেওয়া হয় ওইটা দেখে তোমার কভার করা লাগবে। এন্ড এই ভিডিও অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেই দিয়ে দিছিলাম, যে তোমাদের লাস্ট ক্লাসেই এই ভিডিও দিয়ে দিছিলাম, যে ও লেভেলস ব্যাচের লেকচার ভিডিও দিয়ে দিছি, যে বলছি এই রিলেটেড টপিক গুলা নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো, যে টাইপস অফ ডিফরমেশন নিয়ে আমরা কথা বলবো। সো ওই ভিডিও দেখলে পরেও পারবা, আর আজকের ক্লাসের যেই রেকর্ডেড ভিডিও হ্যাঁ, যেটা আমি এখন হচ্ছে, লাইক স্ক্রিনশটটা নিতাম খালি এখনের জন্য, লাইক নিজে পড়ে নিতাম এই যে যাতে এইটাই আন্না এতটুকুই কাহিনী। লিখছি আজকে না, ও আল্লাহ কাহিনী, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, এই যে উপরে ক্লাস নাম্বার 9 টাইপস অফ কি বলে, ক্লাস নাম্বার 11 টাইপস অফ ডিফরমেশন, দেন এইটুকুই লেখা। অলরেডি ঠিক আছে, আমার হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো তোমার তাহলে এতটুকু ফিজিক্সের ফার্স্ট প্লেলিস্ট দিয়ে দিছি, ফিজিক্সে অনেকবার দিছি। কালেক্ট করে নিব। ওকে, তো তাহলে এখন আমরা যদি স্টুডেন্ট বুকে যাই এন্ড দেখি এই ডিফরমেশনের ব্যাপারে তারা কি কি জিনিসগুলো বলতেছে। চ্যাপ্টার 2 এই যে এখানের মধ্যে তোমাদের স্টুডেন্ট বুকের এই পেজেস গুলি তোমরা রিডিং করবা। হ্যাঁ, যে পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23 তে যা যা জিনিসগুলি লেখা ওগুলি নিয়ে আমাদের বেসিক্যালি কথা হয়েছিল, বুঝছো? নসিন, তুমি যে মেসেজটা দিছো এটা কিন্তু শুধু হোস্টের কাছে আসবে, বুঝছো? তো এটা আমাকে দিয়ে তো, আমার তো প্লেলিস্টটা নিয়ে কোনো দরকার নাই। হ্যাঁ, তোমার যে ফ্রেন্ডের দরকার তাকে তুমি আলাদা ইনবক্সে দিয়ে দিও পরে। ওকে,
আচ্ছা, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানে মধ্যে খেয়াল করো যে এই পেজ নাম্বার 23 তে চেঞ্জিং শেপস, দেন টেম্পোরারি চেঞ্জেস ইন শেপস, স্প্রিংস এন্ড ওয়্যারস এগুলা নিয়ে কথাবার্তা। এন্ড আজকের ক্লাসে এন্ড নেক্সট ক্লাসে আমরা যেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব যে হুকস ল। হুকস ল জিনিসটা কি, এই হুকস লটা ফার্স্টে আমরা পড়ে নিব যে এটা আসলে কি স্টেট করে, যে প্রত্যেকটা ল তো আমাদের কোন একটা কিছু স্টেট করতেছে, তো কোনটা কি বলে ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। এন্ড দেন এই যে হুকস ল রিলেটেড এই এক্সপেরিমেন্ট আছে, এই যে প্র্যাকটিক্যাল, ইনভেস্টিগেট হাউ দ্য এক্সটেনশন অফ আ স্প্রিং চেঞ্জেস উইথ দ্য লোড। তো এই যে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন, যে কিভাবে এইসব মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলির আমাদের নামগুলি জানতে হবে। এটা তো একটা স্প্রিং, এটাকে আমরা চিনি, এই জিনিসটাকে বলা হয় স্লটেড ম্যাস। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় স্লটেড ম্যাস। এই জিনিসটাকে বলা হয়, এটা হলো তোমাদের যারা নাকি ওরকম দর্জির দোকানে যাও, ঠিক আছে, টেইলরের দোকানে ওরকম গেলে তখন তোমরা এমন টাইপের লম্বা কতগুলি ইয়ে দেখতে পাও, রুলার দেখতে পাও। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় মিটার রুল। ঠিক আছে, এগুলো হলো 1 মিটার লম্বা একটা রুলার। ঠিক আছে, এগুলাকে জন্য কি বলা হয়? মিটার রুল। দেন এই স্ট্যান্ডের মধ্যে ওরকম স্প্রিংটাকে আমরা হ্যাং করে রাখবো। দেন ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্লটেড ম্যাস বা ফোর্স অ্যাপ্লাই করে, যে আমরা স্প্রিং এর উপর যত ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা কি হবে? তত লম্বা হবে না সামিয়া? Yes, sir. যে স্প্রিং এর উপর এরকম যত ফোর্স অ্যাপ্লাই করব স্প্রিংটা তত লম্বা হবে। তো ইনিশিয়ালি কতটুকু লেন্থ ছিল এন্ড ফোর্স অ্যাপ্লাই করার পর কতটুকু লম্বা হইছে, ওই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারবো? ফাইনালি কতটুকু লম্বা হইলো এন্ড ইনিশিয়ালি কতটুকু ছিল, ওই দুটার মধ্যে ডিফারেন্সটা নিলে আমরা কি পাবো? কতটুকু লম্বা হইছে ওইটা বের করতে পারবো। ঠিক আছে, তো ওইটাকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, যে কতটুকু চেঞ্জ হইছে লেন্থের মধ্যে ওইটাকে এক্সটেনশন বলা হয়। তো এইসব টাইপের টার্মস গুলি তোমরা আজকে আমি যে লিংকটা দিয়ে দিব ভিডিওর ওখানের মধ্যে পাবা। তো এর জন্য আমি আলাদা করে একটু ক্লিয়ার আপ করে রাখতেছি। ঠিক আছে, দেন এই যে এরকম টাইপের যে ট্রায়াঙ্গেল গুলো, এগুলো তোমাদের জিওমেট্রি বক্সের মধ্যে তোমরা পাইতা না একদম পিচ্চিকাল থেকে। তো তোমরা জিওমেট্রি বক্স যখন থেকে ইউজ করো, এই যে ট্রায়াঙ্গুলার শেপের যেই রুলার গুলি, এগুলাকে বলা হয় সেট স্কোয়ার। ঠিক আছে, এই ট্রায়াঙ্গুলার শেপের এই যে প্লাস্টিক দিয়ে বানানো এইসব রুলার গুলাকে কি বলা হয়? এগুলা শেপকে বলা হয় সেট স্কোয়ার। ওকে, এই সেট স্কোয়ার গুলার কতগুলি কাজ আছে, যে এই সেট স্কোয়ার গুলি দিয়ে আমাদের কি করা যায় টু এনশিওর যে কোনো কিছু পারফেক্টলি ভার্টিক্যাল আছে নাকি। যে মনে করো আমার এই যে এই আই পেনটা কি করা লাগবে, পারফেক্টলি ভার্টিক্যাল আছে নাকি না এটা এনশিওর করতে হবে। ঠিক আছে, তো এটা এনশিওর করার জন্য আমি কি করতে পারি? আই ক্যান ইউজ আ সেট স্কোয়ার। যে সেট স্কোয়ার নরমালি ফিজিক্সের ল্যাবে যে সব সেট স্কোয়ার ইউজ করে ওগুলা সাইজে খুবই বড় হয়, তোমাদের জিওমেট্রি বক্সে তো ছোট সাইজের পাইতা। নরমালি ফিজিক্স ল্যাবে আমাদের সেট স্কোয়ার গুলি অনেক বড় সাইজের থাকে। ওগুলি তোমাদের ইন পার্সন ক্লাসেস যখন নাকি আমাদের শুরু হবে, হয় নাকি ওটা আল্লাহই জানে, যেমন বাজে অবস্থা, কোভিড তো এখন অনেক বাজে ভাবে আবার বাড়তেছে, বুঝছো? সো যদি ওরকম সামনাসামনি ক্লাসেস করার তোমাদের সুযোগ হয় তো তাহলে পরে তো ভালো, তখন আমার ফিজিক্স ল্যাবে নিয়ে যে তোমাদেরকে এগুলা দেখানো যাবে। বুঝতে পারছো? এগুলা প্রত্যেকটা জিনিস, এইসব স্ট্যান্ড, স্প্রিং, স্লটেড ম্যাস, এভরিথিং প্রত্যেকটা জিনিস আমাদের ফিজিক্স ল্যাবে আছে। ইলেকট্রিসিটি রিলেটেড যত কিছু ল্যাব ইকুইপমেন্ট দরকার প্রত্যেকটা জিনিস, দেন ওয়েভ রিলেটেড লেজার এন্ড প্রিজমস, এভরিথিং সবকিছু আমাদের আছে, বুঝছো? তো ওগুলা আমাদের এ লেভেলস এর স্টুডেন্টদের জন্য, যাদের নাকি প্র্যাকটিক্যাল গুলি করলে তাদের ওরকম মনে করো যে ল্যাব রিলেটেড আলাদা একটা পেপারই থাকে, আলাদা একটা ইউনিটই থাকে, তাদের ল্যাবরেটরি স্কিলসটাকে টেস্ট করা হয়। তো ওগুলার জন্য ওই ফিজিক্স ল্যাবটা ইভাবে সেট আপ করা আছে, বুঝছো? সো তাহলে তোমাদের যখন নাকি সামনাসামনি ক্লাসেস যদি শুরু হয় তো তখন তোমরা ওই ব্যাপারগুলো দেখতে পারবা। বুঝতে পারছো? তো ওইটা আমাদের পরের ব্যাপার, ওইটা নিয়ে আমরা এখন কথা না বলি। এখন মেইনলি আমাদের যেই কথাটা, যে হুকস ল কি জিনিস এন্ড কোন একটা ম্যাটেরিয়াল হুকস ল ওবে করতেছে নাকি না, ওইটা আমরা কিভাবে ইনভেস্টিগেট করব। তো ফার্স্টে আমরা এখন যেটা ক্লিয়ার করে রাখবো যে হুকস ল কাকে বলে। ওকে, হুকস ল কাকে বলে এই ব্যাপারটা আজকে আমরা লিখে রাখবো। এন্ড তোমাদেরকে যে ভিডিও লিংকটা দিয়ে দিব ওখানের মধ্যে হুকস ল রিলেটেড যে এক্সপেরিমেন্টটা আছে ওই এক্সপেরিমেন্টের একদম কমপ্লিট এক্সপ্লেনেশন। ওকে, এই যে এক্সপেরিমেন্টের যত কিছু বলা
যে স্টুডেন্টটা কিভাবে করে এই যে এক্সপেরিমেন্ট যে করতেছে, এই যে দেখো সেট স্কোয়ারটা ধরে সে দেখতেছে যে মিটার রুলের মধ্যে রিডিংটা কত আসে, এই যে এটাকে বলা হয় স্লটেড ম্যাথ। তো এরকম প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিস আমাদের সামনাসামনি ক্লাসে আমরা কভার করব। বাট ফর নাও আমরা হুকস ল কি স্টেট করে এন্ড এটার এক্সপেরিমেন্টটা কিভাবে কি করা লাগে ওইটার এক্সপ্লেনেশন রিলেটেড ভিডিও আমি দিয়ে দিব আর কি, ওটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো লেটস গো টু দ্য নোটপ্যাড এন্ড রাইট ডাউন হোয়াট ইজ হুকস ল। এটা হুকস ল এরকম নাম দেখে বোঝা যাচ্ছে কি হুক নামের একজন কি ছিল, সায়েন্টিস্ট ছিল, তার ফুল নেম ছিল রবার্ট হুক, ঠিক আছে। তো সে এই লটা পস্টুলেট করছে, তো এর জন্য তার নামের রেসপেক্টে আমরা এই লটাকে কি বলি, হুকস ল বলি, ঠিক আছে। তো হুকস ল কি স্টেট করে ওই জিনিসটা আমরা যদি লিখি, হুকস ল স্টেটস দ্যাট extension is directly proportional to force applied provided the limit of proportionality is not exceeded। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা আসলে কি বোঝায় যে লিমিট অফ প্রপোর্শনালিটি মানে কি, এক্সটেনশন মানে অলরেডি আমরা বলছি, এটা আমরা আবার ডিসকাস করব এখন। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে মনে করো তোমার হাতে একটা রাবার ব্যান্ড আছে, হ্যাঁ, তোমার হাতে একটা রাবার ব্যান্ড আছে। এখন তুমি রাবার ব্যান্ডের উপরে যত ফোর্স এক্সার্ট করবা ওটা কি হবে, তত লম্বা হবে। যত অল্প ফোর্স এক্সার্ট করবো এটা তত কম লম্বা হবে, তাই তো। সো তাহলে ব্যাপারটা কি, যে হুকস ল কি বলে, হুকস ল বলে যে একটা ম্যাটেরিয়াল কতটুকু এক্সটেন্ড করবে, এক্সটেন্ড মানে কি কতটুকু লম্বা হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ফোর্সের উপরে ডিপেন্ড করবে। যে যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব এক্সটেন্ড হবে তত বেশি, যত কম ফোর্স অ্যাপ্লাই করব এক্সটেন্ড হবে তত কম। কিন্তু এটার জন্য একটা কন্ডিশন আছে, যে প্রোভাইডেড কথাটা যখন লেখা হয়, এই যে কোন একটা ল এর মধ্যে, যে কোনো ল এর মধ্যে তুমি যদি এই ওয়ার্ডটা পাও যে প্রোভাইডেড, সো এটার মানে হলো কি যে ইট কামস উইথ আ কন্ডিশন, ঠিক আছে। যে অনেক সময় তোমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখো না, যে লিখে রাখে যে শর্ত প্রযোজ্য, কমন টাইপের ব্যাপার আর কি, যে এখানের মধ্যে আমাদের কি প্রোভাইডেড কি জিনিস, দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ নট এক্সিডেড। এখন আজকে আমাদের অ্যাকচুয়ালি হুকস ল রিলেটেড এক্সপেরিমেন্টে অনেক কথা বলা যাইতো, কিন্তু কেন বলতেছি না, বিকজ প্রপোর্শনালিটির যে কনসেপ্ট, এই প্রপোর্শনালিটির কনসেপ্টটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। যে দুইটা ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল কাদেরকে বলা হয়, ভেরিয়েবল তাদেরকে বলা হয় যারা চেঞ্জ হয়। ভ্যারি থেকে ভেরিয়েবল, ভ্যারি মানে কি চেঞ্জ হওয়া, তাই না, যে কোনো কিছু ভ্যারি করা মানে চেঞ্জ হওয়া। সো ভ্যারি থেকে ওয়ার্ডটা আসছে ভেরিয়েবল, মানে কি যেই জিনিসগুলি চেঞ্জ হয়। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে ভেরিয়েবল গুলির মধ্যে আমরা রিলেশনশিপ এখন এখানের মধ্যে কি করতে চাচ্ছি, সেট আপ করতে চাচ্ছি, যে এক্সটেনশন আর ফোর্স তারা দুইজন একজন আরেকজনের সাথে কিভাবে রিলেটেড, এই রিলেটেড আমরা কি করতে চাচ্ছি, একটা ল সেট আপ করতে চাচ্ছি। সো এইটার জন্য কি হয় দেখো, এক্সটেনশন আর ফোর্স তারা দুইজন ডিরেক্টলি প্রপোর্শনাল হবে নাকি না, এই ব্যাপারটা কিভাবে কি ডিপেন্ড করে ওই জিনিসটা আমরা যদি দেখি। এট দ্য এন্ড সবকিছু আমাদের গ্রাফের মধ্যে চলে আসে আবার। তো তোমাদেরকে অনেকদিন ওই মোশন গ্রাফ নিয়ে পড়ানো হয়েছিল, বাট এরকম
প্রপোর্শনালিটির ব্যাপারটা তখন আমাদের দরকার হয় না। এখন আমরা প্রপোর্শনালিটির ব্যাপারটা নিয়ে কথা যদি বলি, খেয়াল করো জিনিসটা কি হবে। দুইটা ভেরিয়েবল, এই যে দেখো এই যে টার্ম, কি টার্ম? ডিরেক্টলি প্রপোর্শনাল। কারা কারা ডিরেক্টলি প্রপোর্শনাল? এক্সটেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে, তো তাহলে ফোর্স আর এক্সটেনশন কি হবে? একজন আরেকজনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। এখন ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতেই হবে। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল না করে দেন তাহলে আমরা কি বলতে পারবো না যে ওই দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না, এইটা নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারবো না। সো দুইটা কন্ডিশন কি, ওই দুইটা কন্ডিশন আমরা ফার্স্টে লিখে নেই যে ফর টু ভেরিয়েবলস to be directly proportional with each other, ঠিক আছে, যে দুইটা ভেরিয়েবলের যদি কি হইতে হয়, দুইটা ভেরিয়েবলের যদি একজনের সাথে আরেকজনের ডিরেক্টলি প্রপোর্শনাল হইতে হয়, সো তাহলে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে ওই ব্যাপারটা। হ্যাঁ, আবার বুঝতে পারবেন, আমার নেটওয়ার্ক বাজে হইতেছে জায়গায়। জিনিসটা এখনো বোঝানো শেষ করি না। আমরা বলতেছি যে দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কোন দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে ওইটা লিখবো, এখনো লিখি নাই। So for two variables to be directly proportional with each other, the following conditions must be fulfilled. Kiki, number one, their graph, their মানে কারা? their মানে যেই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না এটা টেস্ট করতে চাচ্ছি, তাদের দুইজনের গ্রাফ, মানে এক্সটেনশন আর ফোর্স এর মধ্যে আমরা রিলেশনশিপ দেখবো। তো তাহলে ফোর্স আর এক্সটেনশন রিলেটেড গ্রাফটা কি হইতে হবে? দেখো, their graph must be a straight line. তো তাহলে দুইটা ভেরিয়েবলকে যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়া লাগে তো তাহলে তাদের গ্রাফটাকে কি হইতে হবে? তাদের গ্রাফটাকে একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে। আর আরেকটা কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হলো their graph must pass through the origin. অরিজিন মানে কি? এই যে 0 0 দিয়ে, ঠিক আছে। তো তাহলে পরে আমাদের দুইটা কন্ডিশন এখানের মধ্যে অ্যাপ্লিকেবল। কি কি? একটা হলো ফোর্স আর এক্সটেনশন ডিরেক্টলি প্রপোর্শনাল কতক্ষণ আছে, আর তারা ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না ওই ব্যাপারটা আমরা দেখে কিভাবে বুঝবো? গ্রাফের শেপটা দেখে। ওকে, সো আমাদের গ্রাফটা যদি এমন হয়, কেমন? লেটস সি। এই যে গ্রাফটা একটা স্ট্রেট লাইন, এন্ড গ্রাফটা কি করছে? 0 0 দিয়ে পাস করছে না সামিয়া? যে সে কি Yes, করলো? sir. অরিজিন দিয়ে পাস করলো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে দা গ্রাফ পাসড থ্রু দা স্ট্রেট, কি বলে, থ্রু দা অরিজিন। আর আরেকটা কি? সে হলো স্ট্রেট। সো তাহলে যতক্ষণ পর্যন্ত why does it have to pass through the origin, ব্যাপারটা দেখো যে ডিরেক্টলি প্রপোর্শনাল এই ব্যাপারটুকু আমাদের স্ট্রেট লাইনের মেইন ইকুয়েশনের সাথে চলে আসে। এই স্ট্রেট লাইনের মেইন ইকুয়েশন এসব জেনারেল ফর্মুলা তোমাদের আরো বড় যখন হবে এ লেভেলসে ওঠার পরে শিখবা, যে y = mx + c, এটা হলো তোমাদের স্ট্রেট লাইনের বেসিক ফর্মুলা। ওকে, যে y অ্যাক্সিস এর ভেরিয়েবল, x অ্যাক্সিস এর ভেরিয়েবল, c টাকে বলা হয় y ইন্টারসেপ্ট, m টাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এইসব ব্যাপার এখন আমরা ডিটেইলসে না যাই, এগুলা যত বড় হবে আস্তে আস্তে শিখবা, ঠিক আছে। তা এখন যতটুকু ইজি পোরশনটুকু আছে এখন জাস্ট একসেপ্ট করে নিতে হবে তোমাদের কয়েকটা ব্যাপার, যে তোমরা এখন কয়েকটা ব্যাপার কম জানো। সো এখন যতটুকু বলা হইতেছে ওই ব্যাপারটা একসেপ্ট করে ফিউচারের জন্য এই ব্যাপারটা জমায় রাখো, যে পরে শিখবা আর কি। সো এখন এখানের জন্য খেয়াল করো কাজটা কি, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ দেখো কি হয়েছে। একে তো অরিজিন দিয়ে পাস করছে,
আরেকটা কি ইট ইজ স্ট্রেট। সো তার মানে সে কি করতেছে, ইট ইজ যে ফোর্স আর এক্সটেনশন কি একজন আরেকজনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, যে তারা কি করলো স্ট্রেট লাইন এন্ড অরিজিন দিয়ে পাস করছে, মানে তারা কি একজন আরেকজনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু কতটুকু পর্যন্ত তারা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে দেখো, এই যে গ্রাফটা মনে করো এতটুকু পর্যন্ত তো স্ট্রেট, দেন এখন গ্রাফটা যদি কি করে, গ্রাফটা যদি এখন এখানে এসে কার্ভড হয়ে যায়, তো তার মানে কি গ্রাফটা কি এখন আর স্ট্রেট আছে? No, sir. অরি যে এখানে মধ্যে খেয়াল করো যে অরিজিন দিয়ে পাস করে হোয়াইট রিজিয়নটা পুরাটা কি আছে স্ট্রেট আছে, দেন হোয়াইট রিজিয়নের একদম শেষ মাথায় যেখানে একটা ক্রস ড্র করছে ওখান থেকে দেখো তো গ্রাফটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে না? ভাইয়া অরিজিন কি? Yes, sir. অরিজিন হলো এই যে 0 0, এইটা এই যে জিরোটা যে লিখলাম না, এটা হলো অরিজিন, যে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। বুঝতে পারছো? অরিজিনটা হলো আমাদের একদম মিড পয়েন্ট, যে গ্রাফের এই যে তুমি কি করো, গ্রাফ যখন ড্র করো এই যে ওয়াই, এই যে এক্স, এই যে এখানে যে জিরোটা থাকে না, এই যে এইটা মাঝের এইটাকে বলা হয় অরিজিন। বুঝছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম খেয়াল করো কি জিনিস, যে গ্রাফটা অরিজিন থেকে শুরু করছে, ইয়েস ভেরি গুড, স্ট্রেট আছে, ইয়েস, কিন্তু স্ট্রেট সারাক্ষণ থাকতে পারে নাই। সে কি হয়েছে দেখো, এই যে হোয়াইট রিজিয়নের একদম শেষ মাথায় যে এইখানে এসে সে কি হয়ে গেছে, এতটুকু পর্যন্ত সে স্ট্রেট ছিল, দেন যেখানে গোল্লা আঁকলাম, যে একটা ক্রস দিছিলাম আগে, এখন একটা গোল্লা ড্র করছে, ওখানে সে কি হয়ে গেছে, সে আর স্ট্রেট না থেকে এরপর কি হয়ে গেছে, এরপর থেকে সে কার্ভড হয়ে গেছে। তো তার মানে সে এইটুকু রিজিয়ন, এই যে এতটুকু রিজিয়ন পর্যন্ত সে কি করছে, এতটুকু রিজিয়ন পর্যন্ত, আচ্ছা এটা দেখতেছি। সো এখন এতটুকু রিজিয়ন পর্যন্ত কি আছে, গ্রাফটা স্ট্রেট আছে না? সো এই যে এতটুকু পর্যন্ত যে গ্রাফটা স্ট্রেট আছে, তো এর জন্য এই রিজিয়নটাকে আমরা বলবো যে ওবেজ হুকস ল। সরি, ওবেজ এর ওখানে অ্যাপোস্ট্রফি হবে না, ওবেজ হুকস ল। ঠিক আছে, যে এতটুকু রিজিয়ন পর্যন্ত কি করতেছে, হুকস ল ওবে করতেছে। দেন ওই যে আমি যেখানে একটা গোল্লা ড্র করলাম, ওখানে থেকে গ্রাফটা কি হয়ে গেছে, কার্ভড হয়ে গেছে না? এই যে ওখানে থেকে যে গ্রাফটা কার্ভড হয়ে গেছে, তো এইটা কি, এইটা হলো আমাদের ফাইনাল লিমিট, যে এই পয়েন্ট, যে এই গোল্লার আগ পর্যন্ত হুকস ল ওবে করছে, গোল্লাটা এক্সিড করলে, যে গোল্লাটা ক্রস করে চলে গেলে তখন আর কি করতে পারতেছে না, হুকস লটাকে ওবে করতে পারতেছে না। কিভাবে বুঝলাম হুকস ল ওবে করতে পারতেছে না? বিকজ গ্রাফটা কি হয়ে গেছে, বাঁকায় গেছে, তাই তো? সো এই পয়েন্টটাকে বলা হয় লিমিট অফ প্রপোর্শনালিটি। ঠিক আছে, এই পয়েন্টটাকে কি বলা হয়, লিমিট অফ প্রপোর্শনালিটি, যে যেই পয়েন্ট থেকে গ্রাফটা বাঁকায় গেল, ওকে, যে যেই পয়েন্ট থেকে গ্রাফটা স্ট্রেট হওয়া বন্ধ করে দিয়ে কার্ভ হওয়া শুরু করলো, ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, লিমিট অফ প্রপোর্শনালিটি। সো এটার মানেটা কি, মানেটা আবার খেয়াল করো সবাই, আরেকবার আমরা রিপিট করি। সো ফার্স্টে আমরা বলছি যে দুইটা ভেরিয়েবলকে যদি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার হইতে হয়, তো তাহলে তাদের দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। দুইটা কন্ডিশন কি কি? তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে, এন্ড গ্রাফটাকে অরিজিন দিয়ে, মানে কি আয়শা 0 0 দিয়ে পাস করতে হবে, তাই তো? সো তাহলে এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, তখন ওই দুইটা ভেরিয়েবলকে আমরা কি বলবো, ভেরিয়েবল কারা, যারা নাকি চেঞ্জ হয়। সো এখানে ভেরিয়েবল দুইজন কে কে, ফোর্স আর এক্সটেনশন। সো তাহলে ফোর্স আর এক্সটেনশনের গ্রাফ অরিজিন দিয়ে শুরু হয়েছে, ইয়েস, গ্রাফটা স্ট্রেট লাইন, ইয়েস। সো তাহলে সে কি করতেছে, হুকস ল ওবে করতেছে। কতটুকু পর্যন্ত, সারা জীবন সে হুকস ল ওবে করবে? নো। কতটুকু পর্যন্ত ওবে করবে? আপ টু দা লিমিট অফ প্রপোর্শনালিটি। ঠিক আছে, লিমিট অফ প্রপোর্শনালিটি কাকে বলা হয়? দ্যাট পয়েন্ট ফ্রম হুইচ দ্য লাইন স্টার্টস টু বিকাম আ কার্ভ। ঠিক আছে, যে স্ট্রেট লাইন থেকে সে কি হয়ে যায়, বাঁকায় যায়।
তো যতক্ষণ পর্যন্ত গ্রাফটা স্ট্রেট আছে ততক্ষণ পর্যন্ত ওবেজ হুকস ল, যখন থেকে গ্রাফটা বাঁকায় গেছে তখন আর কি করতেছে না, সে হুকস ল ওবে করতেছে না। ঠিক আছে, তখন আমাদের বিহেভিয়ার কেমন কি চেঞ্জ হয় এভরিথিং এগুলো আমরা বড় হলে ডিসকাস করব। ওকে, তো এখন সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো যারা যারা করো নাই। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে যেই হুকস ল এর এক্সপেরিমেন্টের যে ভিডিওটা দেখে রাখবা, ওই ভিডিও লিংকটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, ভাই আমার লেখা শেষ, কিন্তু আপনি হুকস লটা আবার বুঝাতে পারবেন? স্যার এই প্রপোর্শনালিটি এর লিমিট থাকে কেন? প্রপোর্শনালিটি লিমিট থাকে বিকজ তাদের মধ্যে আমাদের একটা বন্ডিং এর ব্যাপার থাকে। ওইসব ব্যাপারগুলো তোমরা যেটা বলছি যে পেশেন্স রাখতে হবে, বড় হলে শিখতে হবে। ঠিক আছে, এখন এইসব এক্সপ্লেন করতে গেলে তোমাদের কাছে আরো কঠিন লাগবে, তো এর জন্য আমরা স্ট্যান্ডার্ড 8 এর জন্য এসব নিয়ে কথা বলবো না। ওকে, সো এখন এই যে তোমাদের জুমের চ্যাটে দেখো আমি লিংকটা দিয়ে দিছি। সো এই লিংকটা তোমরা সবাই সেভ করে রাখো, নেক্সট ক্লাসের আগে এই ভিডিওটা সবাই দেখে রাখবা। ওকে, সো নেক্সট ক্লাসের আগে সবাই এই ভিডিওটা দেখে রাখবা, এন্ড আজকের এই লেকচার ভিডিও তো আমরা আপলোড করেই দিব। ঠিক আছে, ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।